তুমি তুমি এই আস্কারা দিয়ে মাথায় তুলেছো বলে ছেলেটার আজ এই অধঃপতন। কিন্তু বাবা হয়ে আপনি বা ছেলের প্রতি কি কর্তব্য করেছেন? বাবা হয়ে যতটুকু যা করার আমি ঠিকই করেছি। না করেননি। বাবা হয়ে ওর মার কাছ থেকে ওর মাকে দূরে সরিয়ে দিয়েছেন, মাতৃস্নেহ থেকে ওকে বঞ্চিত করেছেন। ছেলেটা যে চিরকাল মায়ের স্নেহ পায়নি সে তো একটু বেপরা হবেই জামাই বাবু। কেন হবে? ওর মায়ের অভাব পূর্ণ করবার জন্য তো আমি তোমাকে রেখেছি। ওর মায়ের অভাব পূরণ করার জন্য নয় জামাই বাবু, আপনি আপনার কামনা চরিতার্থ করার জন্য আপনি আমাকে আটকে রেখেছেন। হ্যাঁ, মানে আমি রথ দেখার কলা বেচা দুটোকে একসাথেই করতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু আমি কি চেয়েছিলাম জামাই বাবু? স্বামীকে হারিয়ে সারাটা জীবনকে আমি আপনার রক্ষিতা হয়ে জীবন কাটাতে চেয়েছিলাম। ছি ছি গঙ্গা ছি, নিজেকে তুমি রক্ষিত ভাবছো কেন? বাইরের পরিচয়টা আমাদের যাই থাক না কেন, ভেতরে ভেতরে আমরা তো স্বামী স্ত্রীর মতোই আছি নাকি? কিন্তু একটা কথা বলবেন জামাই বাবু, সত্যি কি আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে নাকি সেদিনের দিদির কথাই ঠিক? কি যে বলো না ছাই, নিরুদ্দেশ না হলে কি রজতের খোঁজের ব্যাপারে এখনো আমি এতগুলো টাকা জলের মতো খরচা করতাম? তবে আমার মনে হয় এবার হয়তো রজত ঠিক ফিরে আসবে। 12টা বছর অপেক্ষা করে যে এখনো ফিরে আসেনি, আর সে কোনোদিন ফিরে আসবে কিনা এই নির্মম সত্যটা আমি ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না জামাই বাবু। কিন্তু রজত না থাকলেও আমি তো তার কোনো অভাব তোমার পূর্ণ রাখতে দিইনি। যখন তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি। কিন্তু একটা সন্তান যার জন্য নারীর জীবন ধন্য হয়, সেই সন্তানকে আপনি আমায় দিতে পেরেছেন জামাই বাবু? এ শালি বলে কি রক্ষিতা আবার বাচ্চা পয়দা করতে চায়? যতবার আমার পেটে বাচ্চা এসেছে ততবারই আপনি জোর করে নষ্ট করতে চেয়েছেন, কিন্তু কেন জামাই বাবু, কেন কেন কেন? পাগলি রে, এ যুগে কেউ কারো নয়। স্বামী সন্তান সব মিছে, আসল সত্যি হলো শুধু ভোগাভোগ আর টাকা। ভোগাভোগের নোংরা জীবন আমি কাটাতে চাই না জীবন জামাই বাবু। আমি জানি আমার একটা ভুলের জন্য দিদি আর পাগলের জীবনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আপনি দায়ী, আপনি। এই যে দেখছি মায়ের চেয়ে মাসের দরদ বেশি, একটা নির্বোধ বোকা ছেলের জন্য। নির্বোধ বোকাও ছিল না জামাই বাবু, আপনার কি মনে নেই কয়েক বছর আগে রাত্রে আমাদের পাগলু অবৈধ সম্পর্কটা দেখে ফেলায় আপনি তাকে মেরে বেহুশ করে ওই পাশের ঘরে ফেলে রেখে দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু সকালে উঠে দেখি ছেলেটা ভয়ে কোথায় যেন পালিয়ে গেছে। ভাবলাম একটা আপদ বিদেয় হলো, কিন্তু না, হঠাৎ যখন কয়েক মাস পর ছেলেটা ফিরে এলো, কিন্তু কি আশ্চর্য, দেখলাম ছেলেটা কেমন যেন বোকা শোকা হয়ে আছে। ছেলেটা ভীষণ দুঃখী জামাই বাবু, বাবা স্নেহ সে কোনোদিন পায়নি, মায়ের অভাব আজও থেকে বোমাতে ফুলি রাখে। তাই তো ছেলেটা রাতের বেলায় কাঁদতে কাঁদতে ওই আকাশের দিকে তাকিয়ে বলে, বন্ধ করো বন্ধ করো তোমার ওই নাকামি। শালা আমি বলছি আমার জ্বালায়, আর এ শালি কিনা বিবেকে আমার মাঝের মধ্যে হুল ফোটাচ্ছে। বিবেক? বিবেক কি আপনার আছে জামাই বাবু? তা যদি থাকতো তাহলে একমাত্র ছেলের প্রতি এইভাবে ব্যবহার করতে পারতেন না। কে বলেছে আমি অবহেলা করেছি? ওই বোকা ছেলেটাকে আমি ভালো ভালো স্কুলে ভর্তি করেছি, অথচ প্রতি বছর প্রতিটা স্কুলে এমনই কোনো কাণ্ড করে বেড়ায় যে লজ্জায় আমার মাথা কাটা যায়। ওর বয়সী ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করছে, আর ওই বোকা ছেলেটাকে দেখো এখনো স্কুলের গন্ডিটাই বেরোতে পারলো না। একবার মনে হয় ওই বোকা ছেলেটাকে ওর মায়ের মতোই। পাগলি রে, এ যুগে কেউ কারণ, কিন্তু আমি আছি জামাই বাবু, আমি থাকতে পাগলুর আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। দরকার হলে ওই পাগলের কাছে মায়ের মৃত্যু রহস্য আমি ফাঁস করে দেব।
কে তুই? একই খুনটা হতে গিয়েও তো হলো না, তবে কি আমার এই রিপোর্ট অসম্পূর্ণ থেকে যাবে? অ্যাটেম্পট টু মার্ডার। চুপ শালা! বলা নেই কোয়া নেই, একেবারে ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়েছিস। কে তুই? আমি রিপোর্টার গো, খুনের রিপোর্টার। খুনের রিপোর্টার? তুমি মানুষ খুন করেছো? না গো না, ভয় পেও না। সারা দেশে যেখানে যত খুন হচ্ছে তার যথাযথ রিপোর্ট তৈরি করে ওই ভগবানের আদালতে পেশ করে আমার ডিউটি। তাই আমি খুনের রিপোর্টার। এই শালা রিপোর্টারের বাচ্চা, যা ভাগ এখান থেকে। ভাগ্য তো বটে, কিন্তু স্যার খুনটা হতে গিয়েও হলো না কেন? আমার রিপোর্ট যে অসম্পূর্ণ থেকে যাবে। প্লিজ স্যার রিপোর্ট চাই করুন না। এমন ভীষণ ভয়ঙ্কর ভাবে খুনটা করবেন যেন আগের সমস্ত বিপদটাকে ছাড়িয়ে যায়। নিন, স্টার্ট করুন স্যার, স্টার্ট করুন। পাগলামি করার আর জায়গা পাচ্ছি? পাগলামি নয় স্যার, পাগলামি নয়। আমি তো ডাইরেক্ট টেলিকাস্ট করছি, তারটা খুনের ডাইরেক্ট টেলিকাস্ট। খুনের ডাইরেক্ট টেলিকাস্ট? হ্যাঁ ম্যাডাম, দেখবেন। এই দেখুন, মর্মান্তিক খুনের রিপোর্ট? হ্যাঁ ম্যাডাম, দিদির সম্ভ্রম রক্ষা করতে 4 দুষ্কৃতীর হাতে মাধ্যমিক পরীক্ষা ছাড়তে যুবক খুন। আরো আছে ম্যাডাম, আরো আছে। 5 বছরের বালিকাকে চকলেট ঘুষ দিয়ে প্রতিবেশী কাকু ধর্ষণ করে খুন। দিল্লির দামিনীকে গণধর্ষণ করে খুন। কামদুনি কলেজ ছাত্রীকে নারকীয় বর্বরতায় চিরে ফেলি তার খুনের রিপোর্টে আমি সংগ্রহ করে ফেলেছি। এবার এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি ঈশ্বরের আদালতে গিয়ে বলবো, ওগো ঠাকুর, আর কতদিন এই বেবিচার চলবে? এবার তুমি জাগো দয়াময়, এবার তুমি জাগো। পাপীদের ধ্বংস করে এবার তুমি একটু পুণ্যের আলো দেখাও ঠাকুর, পুণ্যের আলো দেখাও। এই পাগলা, যা ভাগ এখান থেকে, ভাগ বলছি। যাচ্ছি স্যার। আচ্ছা, আমার আগে আর একটা কথা বলে যাচ্ছি। আমার এই ছোট্ট থলিতে হাজার হাজার লাখ লাখ খুনের রিপোর্টের সঙ্গে ওই 12 বছর আগে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া ওই মুম্বাই মেলে শতাধিক যাত্রীর নির্মম মৃত্যু রিপোর্টও জমা হয়ে আছে, জমা হয়ে আছে। সত্যি করে বলে যাও, তুমি কে? আমি এক যাযাবর। পৃথিবী আমাকে আপন করেছে, বলেছি নিজের ঘর। আমি এক যাযাবর। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ। আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বা, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভীম ভগবান মাই। ইয়েস কামিং। আমার শিকারের জাল কতটা ছড়িয়েছে মদনা? এই ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এমনকি বাংলাদেশেও ছড়িয়ে গেছে বস। ভেরি গুড। প্রতিটি শহরের অভিজাত হোটেলে চলছে আমাদের তোমার বাংলা টিভি চ্যানেলের নাচ এবং গান গাওয়ার অডিশন টেস্ট।
দলে দলে ছেলেমেয়েরা টিভির রিয়েলিটি শোতে নাচ গান করবার আশায় সেই অডিশনের আসরে এসে ভিড় করছে। কিন্তু ইডিয়েটের দল জানে না যে অডিশনে পাস করলেও কোনোদিনও ওরা টিভির পর্দায় মুখ দেখাতে পারবে না। কারণ কারণ আসলে ঢপের চপ। ওই তোমার বাংলা টিভি চ্যানেল হলো আমার শিকার ধরার চোখ। ওই চ্যানেলে নাচ গান করবার জন্য যে সব ছেলেরা আসবে তাদের কাছ থেকে আমি মোটা টাকা হাতিয়ে নেব। আর যেসব মেয়েরা অডিশন দিতে আসবে তাদের কাছ থেকে নেব আমি তাদের উষ্ণ ভালোবাসা। বস, তাদের আমি টিভি সিরিয়ালের নায়িকা করবার লোক দেখিয়ে তাড়িয়ে তাড়িয়ে আমার লালসার ক্ষুধা মেটাবো। সব শেষে যখন দেখবো যে তাদের যৌবনের মাল মশলায় ভাটা পড়ে এসেছে, তখন তাদের সৌদা করবো সৌদি আরব কিংবা বাগদাদ। ঠিক এমনই একজনকে আমি সঙ্গে করে এনেছি বস। What? মেয়েটি বাংলাদেশ থেকে এসছে, খুব ভালো নাচ গান জানে, অডিশন টেস্টে দারুণ নাচ গান করে। তাই নাকি? মেয়েটিকে সিলেক্ট করা হলেও সে চ্যানেল মালিক আপনার সঙ্গে দেখা করতে চায়। আমি প্রথমে রাজি হইনি বলে আমাকে 1000 টাকা ঘুষ। What? আমার মনে হয় মেয়েটি বেশ মালদার পার্টি আছে। যদি মালটাকে আমাদের ম্যাড বিজনেসে নামানো যায় তাহলে মন্দ হবে না বস। মেয়েটি কোথায়? বাইরে অফিসে বসে এসছি, ডাকবো স্যার? শিকার যখন নিজেই জালে জড়াতে চাইছে তখন তো তাকে ওয়েলকাম করাটাই বুদ্ধিমানের কাজ। এই কে আছিস? ভদ্র মহিলাকে ভেতরে পাঠিয়ে দে। বাংলাদেশি মাল, নাচে গানে সুদক্ষ, যে কোনো মূল্যের চ্যানেল মালিকের সঙ্গে দেখা করতে চায়। তা মেয়েটির নাম? বাংলাদেশের মায়া আমি, বাংলাদেশের মায়া আমি, প্রথম দেখাই তোমায় আমি জানাইলাম। আহারে 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 আহারে, বাংলাদেশের মায়া আমি, বাবর না, প্রথম দেখাই তোমায় আমি জানাইছিলাম। আহারে আহারে আহারে। আমি বলেছিলাম না বস যে ও একেবারে জিনিয়াস। এই যে ম্যাডাম, ইনি এই তোমার বাংলা চ্যানেলের মালিক মিস্টার টাইগার। সালাম আলাইকুম। সালাম। ওয়ালাইকুম সালাম। আমারে আপনাকে চ্যানেলে একটা গান গাইবার সুযোগ করে দিন শেষ। আমি অনেক আশা নিয়ে সুদূর বাংলাদেশ থেকে আমি এই দেশে আইসাছি। বাংলাদেশ থেকে তুমি একা এসেছো? সঙ্গে কেউ আসেনি? আমি যে একাই শেষ। ছোটবেলা আমারই আম্মা আব্বাজান মরে গেছে, চাচা চাচির কাছে আমি মানুষ হয়েছি। ছোটবেলা হইতে আমি শুইনা শুইনা অনেক গান গাইতে পারতাম। আর সেই জন্য বোঝই আমি হোটেল বাড়ি গান গায়ার সুযোগ পাইছে। আমি যে একজন সত্যিকারের শিল্পী হতে চাইছে। আপনাকে আশীর্বাদ মাথায় লইয়া আমি একজন সত্যিকারের শিল্পী হতে চাই। চাই বললেই তো সব কিছু পাওয়া যায় না দিলে বাবা, বিনিময়ে যে কিছু দিতেও হয়। কিসের দেব? যত টাকা লাগবে আমি দেব। 50,000 টাকা লাগবে, দিতে পারবে? 50 কেন? চাইলে না আমি 1 লাখ টাকারও বেশি টাকা দিতে পারি। 1 লাখ? 1 লাখ? আমার একটা চান্স দেবেন তো স্যার? আপনি চাইলে 1 লাখেরও বেশি টাকা। টাকা ছাড়া তুমি আমায় আর কি দিতে পারবে দিলে বাবা? আমি সব পারব, সব পারব। শিল্পীর সেক্রেটারি পাওয়ার লেগে আপনি চাইলে আমারও এই দিনটা ফাঁকা কইরা আপনারও দিনটা আমি ভইরা দেব স্যার। এতে মেঘটা চাইতেই জল। আপনি আমাকে সব দিন স্যার, বিনিময়ে একজন সত্যিকারের
শিল্পী হইতে দিন শেষ। সত্যিকারের টাইগারের জীবনে এক নতুন অভিজ্ঞতা। এতদিন জোর জবরদস্তি করেও সহজে যা পাওয়া যায়নি, সেটাই আজ স্বেচ্ছায় ধরা দিতে চলেছে। নেব দিলরুবা, স্বেচ্ছায় তুমি যা দিতে চাও আমি তার সবটুকুই নেব, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু দিতে চাই। কিসের? এই বিশেষ একই করছেন বস, ও তো স্বেচ্ছায় সব কিছু। পৃথিবীর সব কিছুর বিনিময়ে সহজে যারা কখনো তাদের যৌবনকে সৌদা করে না, তাদেরই একজন হয়ে কেন সব কিছু বিলিয়ে দেওয়ার নাটক করছে জানিস? ও কোনো বাংলাদেশি মেয়ে নয়, ও পুলিশের গুপ্তচর। সে কি? মিথ্যে মিথ্যে, সে সম্পূর্ণ মিথ্যে। সিআইডি অফিসার অনুরাধা বোস লালবাজার ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অর্ডার নিয়ে এই ছদ্মবেশে মিস্টার টাইগারের রাস্তায় ঘাটি গেড়ে তার সমস্ত গোপন তথ্য পুলিশের কাছে ফাঁস করবার জন্য এখানে ঢুকেছে, তাই না? আমি জানতাম তুমি আসবে। আমার হাজারটা চোখ এই শহরের অলিতে গলিতে নজর রাখে, কে কখন কোথায় আমার বাস দেওয়ার প্ল্যান করছে। তাই পুলিশ অ্যাকশন নেওয়ার আগেই আমি আমার অ্যাকশন শেষ করে ফেলি। আমি টাইগার মানে বাঘ, তাই তো আমার স্বভাবটা বাঘের মতোই হিংস্র, আর মেজাজটা বাঘের মতোই ভয়ঙ্কর। তাই তোমায় আমি এমন শাস্তি দেব তা তুমি কল্পনাও করতে পারবে না। বস, সবার আগে তোমার ওই চোখ দুটোকে গেলে দেবো, তারপর তোমার জিভটাকে টেনে বের করবো, তোমার হাত পা গুলোকে টুকরো টুকরো করে ডাল কুত্তার মুখে তুলে ফেলে দেবো। সবার শেষে তোমার ওই ক্ষত বিক্ষত উলঙ্গ দেহটাকে আমি আমি যদি পাঠা হই, তুমি আমার বড় পাঠা বেটা বড় বড় পাজি নচ্ছর বাপকে পাঠা বলে কেন বলবো না? বাপ পাঠা না হলে কি এরকম পাঠা চলে মুখ ভেঙে যাবে। আমায় পাঠা বলো, পাঠা তো 14 গোষ্ঠী, পাঠা তোর মা, পাঠা তোর বাপ। কি হলো ছিদা কাকা, তুমি হঠাৎ আমার বাড়ির মধ্যে ঢুকে এভাবে লম্পজম্প করছো কেন? টাকার তাগাদা দিতে এসেছো বুঝি? কিন্তু আমি তো আগেই বলে রেখেছি যে 3 মাস পর তোমার সমস্ত টাকা সুদ সমেত। আরে না না বাবাজি, আমি টাকা তাগাদা দিতে আসিনি, আমি এসেছিলাম আমার এই পাঠাটাকে খোয়ারে রাখতে। কই, কোথায় তোমার পাঠা? এই তো তোমার সামনে দাঁড়িয়ে। আমি বলে দিচ্ছি
তোমার পাঠা কার কি ক্ষতি করেছে ছিদাম কাকা যে খোয়ার খুঁজছো? ক্ষতি নয় বাবাজি, আমার পাঠাটা যাতে মানুষ হয় আমি তাই ব্যবস্থা করতে এসেছি। তার মানে মানে বলছিলাম কি বাবাজি, তোমার বোনটি তো লেখাপড়ায় খুব ভালো। শুধু লেখাপড়া নয় বাবা, সে তো খুব চুপ কর। মানে আমি বলছিলাম কি বাবাজি, ওই মাস্টারের মেয়ে যেমন বোকা ছেলেটাকে মানুষ করার দায়িত্ব নিয়েছে, তেমনি আমারও তেমনি আপনার বোন চামেলে যদি আমার দায়িত্ব লেখাপড়া শিখানোর দায়িত্ব নিত, তাহলে হয়তো আমার এই ছেলেটা এমন পাঠা হয়ে থাকতো না। ছিদাম কাকা পরে অবশ্য আপনার বোনের দায়িত্ব। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। কেন বাবাজি? কারণ এটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো খোয়ার নয়। আর তোমার এই পাঠা ছেলের জন্য দরকার এটা সত্যিকারের খোয়ার। গোয়াল তৈরি করে কাজটা তুমি ভালো করলে না সনাতন। ভালো মন্দ বোঝার মতো বিবেক বা বুদ্ধি তোমার আছে ছিদাম কাকা? তা যদি থাকতো তাহলে একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে এখানে হাজির হতে না। অদ্ভুত প্রস্তাব কি বলছে বাবাজি? আমরা হলো প্রতিবেশী, একে অপরের সমস্যা মেটানোই তো নিজেদেরকে মেটাতে হবে। তোমার বোনটি লেখাপড়ায় অত্যন্ত ভালো, তাই তোমার বোন যদি একটু সময় করে আমার এই ছেলেটাকে কিছু লেখাপড়া শিখিয়ে দিত, তাতে ক্ষতি কি হতো? আপনার বোন আমাকে লেখাপড়া শিখিয়ে দেবে? আমি অবশ্য আপনার বোনকে প্রেম করা শিখছি। কি বললে? বড্ড বেবাস্তা বলে ফেলেছে বেটানের পাঠা কোথাকার। গাছের গোড়া থেকে না চড়ে সারা একবারে মুখ দিয়ে চড়ে বসেছি। এক্ষুনি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও ছিদাম কাকা, নইলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। কেন মারবে নাকি? মারবে? চলো বাবা বাবা, তবে আমারও শেষ কথা শুনে রাখো সনাতন। তুমি যখন আমার কথা রাখলে না, তখন আমিও আমার টাকা ফেলে রাখবো না। তার মানে 7 দিনের মধ্যে আমার সুদ সমেত ওই 50,000 টাকা চাই। চলে পাঠা চলে কেবলা তাই 7 দিনের মধ্যে ওই সুদ সমেত টাকা কিন্তু বলে গেলাম। চলো বাবা, দিয়ে দেবো ছিদাম বাউরি। ভাইকে টিভিতে গান গাইবার সুযোগ করে দিতে যে টাকা আমি তোমার কাছে ঋণ করেছি, সেই টাকা আমার ভাই শোধ দিবে ওই গান গেয়ে। তোমার ভাই আর কোনোদিনও টিভিতে গান গাইবে না। শিল্পী হওয়ার এই স্বপ্নটা তার চিরকাল স্বপ্ন হয়েই থেকে যাবে। স্বপ্ন। কি আবল তাবল কথা বলছিস? তোকে টিভিতে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য ওই ছিদাম বাউরির কাছ থেকে আমি চোরা সুদে 50,000 টাকা ধার করে এনে তোর হাতে তুলে দিয়েছি। এখন যদি তুই ওই টিভিতে গান না করিস তাহলে ওই ঋণ কেমন করে শোধ হবে রে ভাই? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি, শিল্পী হওয়ার এই স্বপ্ন আজ আমাকে সর্বশান্ত করেছে। উচ্চাসার অনেক আজ আমাকে সর্বনাশের অন্ধকারে টেনে নিয়ে গেছে।
তাই তো ভুল পথে ছুটে জীবনের একুল অকুল দুকুলে হারিয়ে আজ আমি পথের ভিখারি হয়ে ফিরে এসেছি দাদা। পথের ভিখারি হয়ে ফিরে এসেছি। তুই কি বলছিস চন্দন? তাহলে টিভিতে গান গাইবার ব্যাপারটা মিথ্যে দাদা, মিথ্যে। সে কি? একটা দুষ্টু চক্র টিভিতে গান গাইবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার মতো অসংখ্য সহজ সরল ছেলেদের সেই ফাঁদে ফেলে তারপর তাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়ে নির্দিষ্ট দিনের আগে সবকিছু গুটিয়ে নিয়ে গা ঢাকা দেয়। তাহলে তোর সেই তোমার বাংলা টিভি চ্যানেল আসলে আমার মতো ছেলে ধরার ফান দাদা। আর সেই 50,000 টাকা সেই ফাঁদে পড়ে বাটপাড়ি হয়ে গেছে। না, এ হতে পারে না। এতগুলো টাকা যদি এভাবে চলে যায় তাহলে কোথা থেকে আমি ওই ঋণ শোধ করবে রে ভাই? দাদা ও গো ঈশ্বর, আর কত ধৈর্যের পরীক্ষা নেবে ঠাকুর? 5,000 টাকা মাইনের এই 4 ক্লাস দারোয়ান সনাতন সামন্ত যে তার ভাই বোনের ভবিষ্যৎ করতে গিয়ে সে আজ নিজেই নিঃস্ব হয়ে বসে আছে। তার উপর এত বড় ঋণের বোঝা সে কেমন করে বইবে দয়াময়, কেমন করে বইবে? আমার ভবিষ্যৎ গড়ার ঋণের বোঝা এবার আমি নিজেই মাথায় তুলে নেব দাদা। কি পাগলের মতো কথা বলছি? পাগলের মতো আলোয়ার পিছনে ছুটে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমি করব দাদা। চন্দন, শিল্পী হওয়ার স্বপ্নকে আমি চিরতরে ছুটে দিলাম দাদা। গান গাইবার আকুল ইচ্ছে কি খুন করে উপার্জনের পথ বেছে নিতে চিরদিনের মতো আজ থেকে আমি গান গাওয়া ছেড়ে দিলাম। নারী ছোড় দেন না, এমন কথা বলিস না। তোর গান না শুনলে যে আমার কোনো কাজে মন বসে না। সারাদিন শেষে ক্লান্ত মানুষটা বাড়ি ফিরে তোর গান না শুনলে তুই কথা বলিস না রে দাদা। কিন্তু যে গানের জন্য আজ আমাকে সর্বশান্ত হতে হয়েছে সেই গানের আমি কোনোদিনও গাইব না রে, কোনোদিনও নাই। আবার এই যে বাবু মশাইরা, আপনারা শুনছেন? আমি 4 ক্লাস দারোয়ান সনাতন সামন্ত বলছি। আমার ভাই টিভিতে গান গাইবে, আপনারা সবাই শুনবেন কিন্তু। এই যে নগেন খুড়ো, আব্দুল ভাই, তোমরা সবাই আমার ভাইয়ের গান শুনতে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের মায়ের পেটের আপন ভাই। আজ আমাকে আর 4 ক্লাস দারোয়ানের পরিচয় নিয়ে বাঁচতে হবে না। এবার আমার পরিচয় হবে ওই চন্দন সামন্তের দাদা। ওই মানুষগুলো যখন আমায় জিজ্ঞেস করে বলবে কি হে সনাতন সামন্ত, কোন চ্যানেলে তোমার ভাই গান গাইবে, তখন তখন আমি তাদের কি জবাব দেব? বল না, তোরা বল না। তুমি তাদের বলবে আমার যে ভাইটার টিভিতে গান গাওয়ার কথা ছিল সে হঠাৎ মারা গেছে। তুমি এভাবে নিজের শিল্পী সত্তাকে খুন করে তুমি এভাবে নিজের শিল্পী নিজেকে শেষ করে দিও না। বর্দার দিকে তুই একটিবার চেয়ে দেখ, তোর একটা কথাতেই কেমন ভেঙে পড়েছে। তোর গানই পারে এই বিদ্যুৎ মানুষটাকে আবার নতুন করে বাঁচাতে। তাই আমিও বলছি চন্দন, তুমি তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও। সুজনদা, আগের মতো তুমি আবার গাও। অনেক জমানো ব্যথা
বেদনা কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। দিনে দিনে যারে আমি হয়েছি বুকে ধরেছি, সে কি গইয়ে গানের প্রেরণা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। আমার সাথে একটি বার গা, আমার সাথে একটি বার গা। আমার কণ্ঠের সুর হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে জীবনের বিরার তার, আর আমি কখনো গাইতে পারবো না, কখনো না, কখনো না। চন্দন, চন্দন, ওরে হতভাগা চন্দন, দেখো দেখে কখন যে কি করে বসে তার ঠিক নেই। এতগুলো টাকা খোয়ানোর চোখে ও বোধহয় ভালো মন্দ বিবেক বোধ হারিয়ে বসেছে। ওরে হতভাগা, যা গেছে তা যেতে দে না, আমি তো এখনো বেঁচে আছি। চন্দন, ওরে হতভাগা চন্দন। বর্দা, বর্দা, এই টাইমে তুমি আবার কোথায় যাচ্ছ? বর্দা, এই ভাই বোনের কথা ভাবতে ভাবতে মানুষটা নিজেকে নিঃশেষ করে ফেললো। জীবনে বিয়ে পর্যন্ত করলো না, মানুষটা শুধু দিয়েই গেল, বিনিময়ে কিচ্ছু পেল না। আমার আশা নিয়ে আজ কিন্তু আমি তোমার কাছে এসেছি চামেলি। আপনি আবার আপনি কেন? আমাকে তুমি বলে আপন ভাবার মতো সম্পর্ক কি তোমার হৃদয়ে তৈরি হয়নি চামেলি? না, মানে আমাদের না ভীষণ বিপদ। জানি চামেলি, চন্দনের সেই 50,000 টাকা চোট হয়ে গেছে, তবে আমিও কলকাতার ছেলে, আমি ওদের ছাড়বো না। যেমন করে হোক ওই চক্রটাকে খুঁজে বের করে ওই টাকা আমি উদ্ধার করে আনবো। উজ্জ্বলদা, ও নিয়ে তোমরা একদম চিন্তা করো না। হ্যাঁ, এ বাড়িতে কাউকে দেখছি না তো, তোমার দাদারা বাড়িতে নেই বুঝি? না, আমি বাড়িতে একা। তাহলে একটা ছক্কাই মেরে ফেলি। ছক্কা? আমার ফাঁকা মনের ক্যানভাসে আঁকা ছবিটাকে জীবন্ত করতে আজ তোমায় আমি একটা প্রস্তাব দিতে চাই চামেলি। আমার প্রস্তাব যদি পছন্দ হয় তাহলে তুমি আমায় জানাবে স্বাগতম। আর পছন্দ না হলে? তোমার ওই পায়ের জুতো জোড়াটা আমার সপাটে দুগালে বসিয়ে দেবে, আর সেটাকে আমি আমার পরম পাওনা হিসাবে আজীবন স্মৃতি করে মনে ধরে রাখবো। এ কি বলছো? এমন কি প্রস্তাব দেবে যা আমাকে এত নিষ্ঠুর করে তুলবে? ফণিতা না করে সোজাসুজি বলছি চামেলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু কোনো কিন্তু নয় চামেলি, আমি তো তোমায় আগে অপশন রেখেছি, হয় স্বাগতম নয় জুতোর বাড়ি। কোনটা দিতে চাও চামেলি? জানি না যা, কিন্তু আমি জেনে গেছি ডালে যে আমার হৃদয়ে তোমার জায়গা পাক্কা। কি করছো? ছাড়ো আমায়, ছাড়ো। আমার কেউ কিছু পেলে আমি ভীষণ লজ্জা করবে। তোমার সব লজ্জা আমি আমার সোহাগের অস্থি মর্যায় মিলিয়ে নিয়ে তোমাকে আজ আমি এক স্বর্গ সুখ উপহার দেব। তুমি আর আমি মিলে আকাশে রই মিলে, চলো না কোথাও ভেসে যায়, চলো না কোথাও চলো না আর আমি মিলে আকাশে রই মিলে, চলো না কোথাও ভেসে যায়,
চলো না কোথাও ভেসে যাই তুমি আর আমি দুজনের রূপ কত সুন্দর দুজনে গীতালি তন্ময় দুজনার অন্তর চলো না কোথাও ভেসে যায় চলো না কোথাও ভেসে যায় চলো না কোথাও ভেসে যায় তুমি চলো না কোথাও ভেসে যায় চলো না কোথাও ভেসে যায় আমি যে কলঙ্কিনী হয়ে গেলাম স্বামী স্ত্রীর মধুর মিলনে কখনো কোনো কলঙ্ক লাগে না চামেলি। আজ না হলেও দু একদিন পরে তো আমরা স্বামী স্ত্রী হচ্ছে। ছি ডার্লিং, কাঁদে না, একদম কাঁদে না, একদম না। আজ আমি ভীষণ খুশি বাবা আমার আর চন্দনদার ভালোবাসার সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। বাবা রমতি চন্দনদাকে বিয়ে করা যেমন আমার কাছে কঠিন ছিল, তেমনি চন্দনদাকে ভুলে অন্য কাউকে গ্রহণ করাও ছিল আমার কাছে মৃত্যুর স্বামী। তাই তো আমার মনের অবস্থা বুঝতে পেরে বাধ্য হয়ে দাদা একদিন বাবাকে বলছে, আমার কথা শোনো বাবা। আর কোনো কথা নয় বিবেক, আমি আগামী মাসেই চেতনার বিয়েটা সেরে ফেলতে চাই। পাত্র আমারই এক বাল্যবন্ধুর ছেলে, ইঞ্জিনিয়ার। আমি বলছিলাম কি বাবা, এ ব্যাপারে একবার চেতনার মতামত নিলে হতো না? কেন, চেতনা কি এ বিয়েতে আপত্তি করতে পারে? আপত্তি করবে কিনা জানি না, তবে এটুকু জানি চেতনা একজনকে ভালোবাসে। কি বললি? দুঃখ করো না বাবা, নিজের ইচ্ছের বিরুদ্ধে চেতনা হয়তো তোমার পছন্দের পাত্রীকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু পরে কতখানি সুখী হবে তা বলতে পারছি না। থাক বিবেক, চেতনার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। শুধু চেতনা কেন, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা কোনো ভুল কাজ করতে পারে না। তাই আমি চেতনার ইচ্ছেকে মেনে নিলাম। কিন্তু বিবেক, ছেলেটি কে? তোমার এক প্রিয় ছাত্র আর আমার খুব কাছের বন্ধু চন্দন। চন্দন? কিন্তু ও তো এখন বেকার। আর বেশি দিন বেকার থাকবে না বাবা, ও টিভিতে গান গাওয়ার সুযোগ পেয়েছে, খুব শীঘ্রই মস্ত বড় শিল্পী স্বীকৃতি পাবে। আমি ওদের স্বীকৃতিকে, তবে বিয়েটা হবে চন্দন শিল্পী হিসাবে স্বীকৃতি পাওয়ার পর। পাবে বাবা, আমার চন্দনদাও খুব শীঘ্রই শিল্পীর স্বীকৃতি পাবে। তুমি তো বলতে যে প্রতিভা হলো ছাই চাপা আগুন, যে কোনো একদিন তা প্রকাশ হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বেই পড়বে। আমার প্রতিভার আগুন আজ দুর্ভাগ্যের ছাইয়ের তলায় চাপা পড়ে নিভে গেছে, আর আমার বুকে যে আগুন চলছে তা হলো হতাশা, বঞ্চনা আর প্রতারণার আগুন। চন্দনদা, আর সেই আগুনের আজ যাতে তোমার জীবনে না লাগে, তাই আজ আমি তোমার কাছে
কি হয়েছে চন্দনদা? বলি কিসের হতাশা তোমার? কে তোমার সঙ্গে প্রতারণা করেছে? ভাগ্য। ভাগ্য? শিল্পী হওয়ার ভাগ্য আমার কপালে লেখা নেই, তাই তো ঋণগ্রস্ত দাদার 50,000 টাকা খুইয়ে কলকাতার কালো বাজারের গোলক ধাঁধায় নিজের শিল্পী সত্তাকে বিসর্জন দিয়ে আজ আমি একজন সাধারণ বেকার হয়ে ঘরে ফিরে এসেছি। কি বলছো তুমি? তার মানে এবারও তোমার টিভিতে গান গাওয়া হবে না? শুধু এবার নয় চেতনা, শুধু এবার নয়, আর হয়তো কোনোদিনই ও স্বপ্ন আবার সফল হবে না। সেই সঙ্গে তোমার আর আমার ভালোবাসার আর হয়তো বাসা বাঁধা হবে না চেতনা। কি পাগলের মতো কথা বলছো তুমি? তুমি তো একটা সাধারণ বেকারকে ভালোবাসনি চেতনা, একজন শিল্পীকে ভালোবেসেছিলে। সেই শিল্পীর শিল্পী সত্তাটাই যদি হারিয়ে যায়, আর কি তাকে তুমি ভালোবাসতে পারবে? কেন ভালোবাসবো না চন্দনদা? আমি তো শুধুমাত্র প্রতিভাটাকেই ভালোবাসিনি, আমি একটা সত্যিকারের মানুষকে ভালোবেসেছি। আর যাকে ভালোবেসেছি তার সুখ দুঃখ আর সাফল্যের ভাগটাও যেমন আমার পাওনা, তেমনি আমি ভাগ করে নিতে চাই তার জীবনে সব সুখ দুঃখ হতাশার যন্ত্রণাকে। টিভিতে গান গা না হলে তো কি হয়েছে? এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। নিষ্ঠাভাবে সাধনা করলে দেখবে একদিন ঠিক সিদ্ধি লাভ হবে। তাই বলছি তুমি আবার নতুন উদ্যমে শুরু করো। কিন্তু আমার ইচ্ছেটাই যে মরে গেছে চেতনা। মরেনি চন্দনদা, তোমার ইচ্ছেটা তোমারই অন্তরে আজ গুমরে গুমরে কাটছে, কিন্তু আমি তা হতে দেব না। আমার ভালোবাসায় যদি জোর থাকে, আমার প্রেরণা যদি তোমাকে সঠিক পথে নিয়ে যায়, তাহলে একদিন না একদিন শিল্পীর স্বীকৃতি তুমি পাবেই পাবে। এবার তুমি আমার সঙ্গে গাও চন্দনদা। পারছি না চেতনা, পারছি না, আমার সাহসটাই যে হারিয়ে গেছে। আমি তোমার পাশে আছি, আমি তোমার সাহস আর প্রেরণাদাত্রী। কিন্তু আমার কণ্ঠের সুর যে হারিয়ে গেছে চেতনা। না চন্দনদা না, হারাতে পারো না চেতনা। হ্যাঁ, এবার তুমি আমার সঙ্গে গাও। এ মানে বলো বসন্ত বলো, তোমার জন্য সবই বেহাগে বলো, বাহার বলো, ভৈরবী বা পুরবী। মানে বলো বসন্ত বলো, তোমার জন্য সবই বেহাগে বলো, বাহার বলো, ভৈরবী বা পুরবী।
আমি করব তুলি বলতে নেই দিদি মানিয়ায় আমি বললাম একই বলি এত বই নিয়ে এইভাবে এসেছো কেন? কি করবো বলুন, আমি বয়াল ব্যাগ পিঠে নিয়ে বলতে পারছি না। লোকে বললে তুই কি পাইমালির বাচ্চা নাকি যে বয়াল ব্যাগ পিঠে নিয়ে বলতে যাচ্ছি? লজ্জায় আমি ব্যাগটা ফেলে দিই। কিন্তু এতগুলো বই আনতে কি করত পাগল কোথাকার। বলি এইভাবে কলমটা তুমি মুখে পুরেছো কেন? এই যে হাততালি না, এই নে পলে গেল। এই বুঝি তোমার নতুন ছাত্র? শুধু নতুন ছাত্র নয়, ও হলো আমার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ। তোমার চ্যালেঞ্জ সাকসেস হবেই আশা করি, আর সেই সঙ্গে এই ছেলেটাও পাবে এক নতুন জীবন। আজ তাহলে আসি। এসো। মেমটা বলছিলাম তো ছেলেটা কি তোমার পুরানো তাত্তর? অনধিকার প্রশ্ন করো না। এ মা, এ কি কথা? তাল বলেন শুধু পুঁথিগত শিক্ষা আতল শিক্ষা নয়, তালির দিকে যা দেখবে তাই শিখতে চেষ্টা করো। তা যেটা দেখলাম সেটা আমায় শিখিয়ে দেবে ম্যাম সাহেব। এইভাবে সময় নষ্ট করলে কিন্তু ক্ষতিটা তোমারই হবে। বলো কি কি বই নিয়ে এসেছো? ম্যাম সাহেব, আমি বর্ণ পলিত থেকে ধারাপাত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। এই বয়সে বর্ণ পরিচয় ধারাপাত? হ্যাঁ ম্যাম সাহেব, জীবনে বর্ণ পলিত না শিখলে দেখি তুই টেকা হবে না। আর তা পড়লে ধারাপাত না জানলে জীবন কাটালিতে সব গন্ডগোল হয়ে যাবে। ভবিষ্যতের ভূগোল, অতীতের ইতিহাস আর বর্তমানের বিজ্ঞান না পারলে আমার জীবন কাজে ফাঁকা হয়ে যাবে ম্যামটা, ফাঁকা। বলি ছেলেটা কি সত্যি সত্যি বোকা নাকি? লোকে বলে আমি নাকি বুলো কোকা। আসলে তুমি একটি এচড়ে পাকা। এখন এসো, বই নিয়ে বসবে। এসো। বলতে আমার ভালো লাগে না ম্যামটা, অঙ্ক বই খুললে আমার ভয় লাগে, ইংরেজি বই দেখলে আমার ঘুম পায়, আর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো দেখলে যেমন আমার চতুর, এরা আমার কৈশোর থেকে অনেকগুলো বছর তুলি করে নিয়েছে। না পাগলু, এটা তোমার ভুল ধারণা। প্রত্যেকটা সাবজেক্টকে শত্রু ভেবে ভয় পেয়ে দূরে সরিয়ে না রেখে বন্ধুর মতো আপন ভেবে কাছে টেনে নাও, দেখবে ওরাও তোমার প্রকৃত বন্ধু হয়ে তোমার জ্ঞানের ভান্ডার একেবারে পূর্ণ করে দেবে। ভালোবেসে কোনো কিছুকে আপন করে নিলে তার প্রতিদান তুমি ঠিক পাবেই পাবে। আপনাকেও দলি ভালোবেসে আপন করে নি ম্যাম সাহেব, তাহলে কি আপনাকে আমি পাবো ম্যাম সাহেব? বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি কি কোনো ভুল করলাম ম্যাম? না, ভুল করেছি আমি, কারণ আমার আগেই বোঝা উচিত ছিল যে আতর দাঁড়িতে আতরই শোভা পায়, গোবর নয় গোবর। আপনি ঠিক বলেছেন ম্যাম সাহেব, গোবরে পদ্ম ফুল ফুটানোর আশা দিয়ে এখানে আসা আমার ভুল হয়ে গেছে। আবার মতো একটা বোকা খারাপ ছেলে কখনো আপনাদের মতো ভালো মানুষদের সাথে মিশতে পারে না, আর ভালোবাসতেও পারে না। পাগলু, আমাকে মানুষ করার যে দায়িত্ব আপনি নিয়েছিলেন তা থেকে আপনাকে আমি মুক্তি দিলাম ম্যাম সাহেব। মানুষ হওয়া আমার ভাগ্যে লেখা নেই, তাই আমি অমানুষ হয়ে রয়ে গেলাম। ও মানুষ। দাঁড়াও পাগলু, এত সহজে আমি হাঁটতে পারবো না। যে কোনো মূল্যের বিনিময়ে আমি আমার যথার্থ শিক্ষা দীক্ষা তোমাকে দান করতে চাই। ম্যাম সাহেব। ম্যাম সাহেব নয় পাগলু, শিক্ষার মান তোমার চেয়ে আমার বেশি হলেও আমরা সমবয়সী, তাই তোমার আমার সম্পর্ক ছাত্র আর শিক্ষিকার গণ্ডির মধ্যে থাকাটা ঠিক নয় বলে আমার মনে হয়। তাই তো আমরা প্রকৃত বন্ধু হয়ে যথার্থ শিক্ষা দীক্ষা আমি তোমাকে দান করতে চাই। ম্যাম সাহেব। না, ম্যাম সাহেব নয় পাগলু, আজ থেকে আমরা দুজন দুজনের বন্ধু। ম্যাম সাহেব আর আমি দুই বন্ধু।
কি মজা কি মজা। কিন্তু পড়াশোনাটার কি হবে? আজকের মতো দুটি ছুটি। হ্যাঁ আজ যাই, কাল আবার দেখাবে কানে। ছেলেটা বোকা না অতিরিক্ত সরল আমি ঠিক বুঝে উঠতে পারি না, তবে ওর প্রতি কেমন যেন আমার একটা মায়া বসে গেছে। যেমন করে হোক শিক্ষায় দীক্ষায় ওকে মানুষের মতো মানুষ করে তুলতেই হবে। মানুষ গড়ার কারিগর হয়ে অন্যের ছেলেকে মানুষ করলেও আমি নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না। কি হয়েছে বাবা? বেকারত্বের ভীষণ জ্বালায় জর্জরিত বিবেক তার সুস্থ বিবেককে লোভের সিন্ধুকে বন্ধক রেখে তার আদর্শকে বিক্রি করে দিয়েছে চেতনায়। বাবা কি বলছো তুমি? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। তবে কি দাদা? স্মাগলিং এর মাল পাচার করতে গিয়ে ধরা পড়েছে। না না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। দাদা কখনো স্মাগলিং এর সঙ্গে হাত মেলাতে পারে না। তোমার ধারণা ভুল বাবা, তুমি দাদাকে ভুল বুঝছো, ভুল ভাবছো। শুনেছি নয় চেতনা, শুনেছি নয়, আমি নিজে দেখেছি। বলতে আমার ঘৃণা করছে যে আমারই শিক্ষা আর আদর্শে গোড়া বিবেক এই দিবালোকে প্রকাশ্য রাজপথে স্মাগলিং এর মাল নিয়ে ছুটছে। পুলিশের তাড়া খেয়ে লোকটাই ব্রিফকেসটা ফেলে পালিয়ে গেল। নিশ্চয় কোনো দুষ্কৃতি হবে, কিন্তু এই ব্রিফকেসটা নিয়ে আমি এখন কি করি? এটাকে আমি পুলিশের হাতেই তুলে দেব? কিন্তু কি আছে ব্রিফকেসের মধ্যে দেখি। মাদক দ্রব্য পাচার করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। এ কি বলছেন স্যার? আপনি যাকে তাড়া করছিলেন সে তো এটা ফেলে পালিয়ে গেল, আর এই ব্রিফকেসটা আমি আপনার কাছে পৌঁছে দিতে যাচ্ছিলাম। ভেবেছিস নাটকবাজি করে পুলিশকে ধোকা দিবি? চল ছোড়ে বাচ্চা, থানায় চল। না, বিবেকের হাতে আইনের শৃঙ্খল কি হয়েছে বিবেক? মিথ্যের কোষাঘাতে তোমার বিবেক আজ ক্ষত বিক্ষত বাবা। তাই তো অন্যের মিথ্যে পরোয়ানা মাথায় নিয়ে তোমার বিবেক আজ বিবেকহীন হয়ে অন্ধকারে হারিয়ে যেতে চললো। ওরে না, তুই হারিয়ে গেলে এই আদর্শ মাস্টারের আদর্শ যে হারিয়ে যাবে। সততার মানবতার পূজারী এই আদর্শ মাস্টারের সব স্বপ্ন যে মুখ থুবড়ে পড়বে। অফিসার, ভুল করে আপনি কাকে অ্যারেস্ট করছেন? ভুল আমি করিনি, বরং অধিক সেহে অন্ধ হয়ে আপনি নিজের ছেলেকে চিনতে ভুল করছেন। আপনার ছেলে একটি স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে যুক্ত। এই দেখুন, মাল সমেত আপনার ছেলে আজ ধরা পড়েছে। না, মিথ্যে বাবা, এ সবই ওদের সাজানো ষড়যন্ত্র। আমি তো তোমারই ছেলে বাবা, তুমি তো আমায় ভালো করেই চেনো। তুমি বলো না বাবা, আমি কি এসব নোংরা কাজ করতে পারি? তুমি বলো না। বেকারত্বের জ্বালা যদি সইতে না পারবি তাহলে আত্মহত্যা করে মরলি না কেন? তাতে হাজার দুঃখ পেলেও আমার মার সম্মান এইভাবে তো পথের ধুলোয় মিশে যেত না রে হারামজাদা। বাবা, তুমি আমায় ভুল বুঝলে। নিজের রক্তকেও তুমি চিনতে পারলে না। চিনেছি, চিনেছি, তাই তো নিজের রক্তকেই আজ আমার ঘৃণা হচ্ছে। অফিসার, ওকে এখনই এখান থেকে নিয়ে যান। ওকে যাবে আর সহ্য করতে পারছি না, কিছুতেই না।